আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আসসালামাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম, সবাই ভালো আছো? জি ম্যাম। ম্যাম ক্লাসটা কি পরে ইউটিউবে দিবেন না আবার? হ্যাঁ, ক্লাস পরে ইউটিউবে যাবে। আচ্ছা, রুটিন অনুযায়ী এখন হচ্ছে আমার সাথে তোমাদের উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের সেকেন্ড পেপারের ক্লাস, ঠিক আছে? তো প্রথম অধ্যায় এর আগের ক্লাসে আমরা পড়েছিলাম বিপণনের ধারণা, বিপণনের ইতিহাস। আজকে আমরা পড়ব বিপণনের বৈশিষ্ট্য। সবাই কি স্ক্রিনটা দেখতে পাচ্ছো? জি মিস। ওকে, সবাই কি বই কিনেছো? আচ্ছা, যারা বই কিনেছো তারা 1.04 ওখানে দেখো যে বিপণনের বৈশিষ্ট্য আছে। আর যারা এখনো বই কেননি তারা মন দিয়ে লেকচারটি শোনো, এবং তোমাদের সুবিধার জন্য বিপণনের বৈশিষ্ট্যের পেজটি আমি এখানে দিয়েছি। আচ্ছা, সবাই একটু মিউট করে রাখো, কারো ওখান থেকে শব্দ আসতেছে। বিপণনের বৈশিষ্ট্য, এর আগের ক্লাসে আমরা বিপণনের সংজ্ঞা পড়েছিলাম। সংজ্ঞাটি কি শিখেছিলে তোমরা? যে বিপণন হলো একটি প্রক্রিয়া যার সাহায্যে কোম্পানিগুলো ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি করে এবং বিনিময়ে ক্রেতাদের নিকট থেকে ভ্যালু পাওয়ার লক্ষ্যে সুদৃঢ় অর্থাৎ শক্তিশালী ক্রেতা সম্পর্ক গড়ে তোলে। এখন বিপণনের এই সংজ্ঞা বিশ্লেষণ করলে আমরা বিপণনের অনেকগুলো বৈশিষ্ট্য পাই। তোমরা যে বইটি ফলো করবে সেই বইতে বিপণনের 12টি বৈশিষ্ট্য দেওয়া আছে। প্রথম বৈশিষ্ট্যটি হচ্ছে ভ্যালু যোগকারী কার্যক্রম, ইংরেজিতে বলা হচ্ছে ভ্যালু অ্যাডিং অ্যাক্টিভিটি। যে কাজের মাধ্যমে পণ্যের নতুন উপযোগ সৃষ্টি করে পণ্যের বর্তমান মূল্যের সাথে নতুন মূল্য যোগ করা হয় তাকে ভ্যালু যোগকারী কার্যক্রম বলে। খেয়াল করো, বলছে যে কাজের মাধ্যমে নতুন উপযোগ সৃষ্টি করে পণ্যের বর্তমান মূল্যের সাথে নতুন মূল্য যোগ করা হয় সেটাকে বলা হচ্ছে ভ্যালু যোগকারী কার্যক্রম। যেমন কৃষকের উৎপাদিত পণ্য শহরে এনে স্থানগত উপযোগ সৃষ্টি করে পণ্যটির বর্তমান মূল্যের সাথে নতুন মূল্য যোগ করা হয়। এতে শহরের ক্রেতারা সহজেই পণ্যটি পাওয়ার কারণে বেশি মূল্য দিতে রাজি থাকে। এখানে স্থানগত উপযোগ সৃষ্টি করে ভ্যালু যোগ করা হয়েছে। বিপণনের প্রতিটি কাজের মাধ্যমে এরূপ ভ্যালু যোগ করা হয়। উদাহরণটা কি বুঝতে পেরেছো? যে কৃষকের উৎপাদিত পণ্য শহরে এনে স্থানগত উপযোগ সৃষ্টি করা হয়। আমরা জানি যে পরিবহনের মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি হয়। তাহলে গ্রামে কৃষক পণ্য উৎপাদন করছে, সেটা যখন শহরে নিয়ে আসা হচ্ছে পরিবহনের মাধ্যমে, তখন স্থানগত উপযোগ সৃষ্টি হচ্ছে। পণ্যটির বর্তমান মূল্যের সাথে নতুন মূল্য যোগ করা হয়, অর্থাৎ কৃষকের কাছ থেকে পণ্য যে কিনে শহরে নিয়ে আসলো, তার যে খরচ পড়লো সেই খরচের সাথে সে আরো কিছু মূল্য যোগ করবে, অর্থাৎ সে মুনাফা যোগ করবে, করে পণ্যটির মূল্য নির্ধারণ করবে। এইভাবে নতুন উপযোগ সৃষ্টি করে পণ্যের বর্তমান মূল্যের সাথে নতুন মূল্য যোগ করা হয়, এটাকে বলা হয় ভ্যালু যোগকারী কার্যক্রম। লাস্ট লাইনটা খেয়াল করো, বলছে বিপণনের প্রতিটি কাজের মাধ্যমে এর ভ্যালু যোগ করা হয়। আমরা জানি বিপণন সত্যগত, স্থানগত এবং সময়গত উপযোগ সৃষ্টি করে। পরিবহনের মাধ্যমে
স্থানগত উপযোগ সৃষ্টি করে, ক্রয় বিক্রয়ের মাধ্যমে সত্যগত বা মালিকানাগত উপযোগ সৃষ্টি করে এবং গুদামজাতকরণের মাধ্যমে সময়গত উপযোগ সৃষ্টি করে। এই পয়েন্টটা কি ক্লিয়ার হয়েছে সবার কাছে? নো ম্যাম, একবার বুঝিয়ে দেন। আমার একটু নেট প্রবলেম হচ্ছিল তো। কোনটা বুঝুনি, কোন লাইনটি বুঝুনি? মানে ম্যাম এই মানে পয়েন্টের পুরোটা মানে মেন কথাটা তুমি মাত্র জয়েন করেছো? মাত্র জয়েন করেছো? আমার নেটটা একটু ডিস্টার্ব দিতেছিল তো তাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বলছে যে বিপণনের যে কাজের মাধ্যমে নতুন উপযোগ সৃষ্টি করে পণ্যের বর্তমান মূল্যের সাথে নতুন মূল্য যোগ করা হয় তাকে ব্যবস্থাপনাকারী কার্যক্রম বলে। যেমন কৃষকের উৎপাদিত পণ্য শহরে এনে স্থানগত উপযোগ সৃষ্টি করে পণ্যটির বর্তমান মূল্যের সাথে নতুন মূল্য যোগ করা হয়। অর্থাৎ কৃষক গ্রামে পণ্য উৎপাদন করছে, সেখান থেকে কোনো পাইকার তার কৃষকের উৎপাদিত পণ্য পরিবহনের মাধ্যমে শহরে নিয়ে এসে স্থানগত উপযোগ সৃষ্টি করছে। এখন পাইকারের পণ্য শহরে আনতে যে খরচ হলো সেটা হচ্ছে পণ্যের বর্তমান মূল্য। এখন এই বর্তমান মূল্যের সাথে পাইকার মুনাফা যোগ করবে, মুনাফা যোগ করে একটি নতুন মূল্য নির্ধারণ করবে। এটাকে বলা হচ্ছে ভ্যালু যোগকারী কার্যক্রম। ক্লিয়ার কথা? হ্যাঁ ম্যাম, থ্যাংক ইউ। এরপরে সেকেন্ড বৈশিষ্ট্য দেখো, সামাজিক প্রক্রিয়া। বলছে বিপণন একটি সামাজিক প্রক্রিয়া। এখন সামাজিক প্রক্রিয়া কাকে বলে? বলছে যে প্রক্রিয়া সমাজে বসবাসকারী জনগণের প্রয়োজন, অভাব ও চাহিদা পূরণের লক্ষ্যে সমাজ, সংস্কৃতি এবং ক্রেতা বা ভোক্তাকে কেন্দ্র করে গড়ে ওঠে তাকে সামাজিক প্রক্রিয়া বলে। মিউট করে রাখো, কারো ওখানে খসখস শব্দ হচ্ছে, মিউট করে রাখো। তাহলে সামাজিক প্রক্রিয়া কাকে বলে? বলছে যে প্রক্রিয়া সমাজে বসবাসকারী জনগণের প্রয়োজন, অভাব ও চাহিদা পূরণের লক্ষ্যে সমাজ, সংস্কৃতি এবং ক্রেতা বা ভোক্তাকে কেন্দ্র করে গড়ে ওঠে তাকে সামাজিক প্রক্রিয়া বলে। এখন বিপণনকে সামাজিক প্রক্রিয়া বলা হচ্ছে কেন? খেয়াল করো, পরের লাইনটাতে ব্যাখ্যা দেওয়া আছে যে একজন বিপণনকারী সকল কাজ সমাজে বসবাসরত মানুষের কল্যাণের জন্য পরিচালিত হয়, তাই বলা হয় বিপণন হচ্ছে একটি সামাজিক প্রক্রিয়া। এর পরের বৈশিষ্ট্যটি বলেছে ব্যবস্থাপকীয় প্রক্রিয়া। বিপণন কিভাবে ব্যবস্থাপকীয় প্রক্রিয়া? খেয়াল করো যে বিপণনের বিভিন্ন স্তরে নতুন পণ্যের উন্নয়ন, বন্টন ব্যবস্থার উন্নয়ন, মূল্য পর্যালোচনা, মূল্য নির্ধারণের নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন, অর্থাৎ নীতিমালা তৈরি ও বাস্তবায়ন করা, বিপণন প্রসারের নীতি নির্ধারণ ইত্যাদি বিষয়গুলো জড়িত। প্রতিটি স্তরেই বিপণন মিশ্রণের সঠিক কৌশল নির্ধারণের কাজে পরিকল্পনা গ্রহণ, সংগঠিতকরণ, প্রেষণা দান এবং নিয়ন্ত্রণ সংক্রান্ত ব্যবস্থাপনার কাজ সম্পন্ন করতে হয়। এই জন্য বিপণনকে ব্যবস্থাপকীয় প্রক্রিয়া বলা হয়। ব্যবস্থাপনার মধ্যে আমরা পড়েছিলাম যে ব্যবস্থাপনার কতগুলো কাজ থাকে, সেটা হচ্ছে পরিকল্পনা, সংগঠিতকরণ, প্রেষণা, সমন্বয়, নিয়ন্ত্রণ। এখন এই বিপণনের ক্ষেত্রে বিপণনের প্রতিটি স্তরে প্রতিটি কাজের জন্য এই পরিকল্পনা গ্রহণ করতে হয়, সংগঠিতকরণ করতে হয়, প্রেষণা দিতে হয় কর্মীদের এবং তাদের বা কর্মীদের কাজকে নিয়ন্ত্রণ করতে হয়। এই কারণে বলা হচ্ছে বিপণন একটি ব্যবস্থাপকীয় প্রক্রিয়া। বিপণনের এর পরের বৈশিষ্ট্য হচ্ছে অর্থনৈতিক প্রক্রিয়া। বিপণনের সাথে বিভিন্ন ধরনের অর্থনৈতিক কাজ জড়িত। অর্থনীতিতে উল্লেখিত স্থান, সময় ও সত্যগত উপযোগ সৃষ্টির সাথে জড়িত কাজগুলো বিপণনের অন্তর্ভুক্ত। বিপণন কাজগুলোর মধ্যে পরিবহন স্থানগত, গুদামজাতকরণ সময়গত এবং ক্রয় বিক্রয় সত্যগত উপযোগ সৃষ্টি করে। অর্থাৎ
বিপণনের কাজগুলো হচ্ছে পরিবহন, গুদামজাতকরণ, ক্রয় বিক্রয়। এখন পরিবহন কাজটি তোমার স্থানগত উপযোগ সৃষ্টি করে, গুদামজাতকরণ সময়গত উপযোগ সৃষ্টি করে এবং ক্রয় বিক্রয় সত্যগত বা মালিকানাগত উপযোগ সৃষ্টি করে। এই কারণে বিপণনকে অর্থনৈতিক প্রক্রিয়া হিসেবে গণ্য করা হয় বা বিবেচনা করা হয়। 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে বিনিময় প্রক্রিয়া। বিনিময়ের মাধ্যমে ভোক্তা তার প্রয়োজন ও অভাব পূরণের ব্যবস্থা করলে বিপণনের কাজ সংঘটিত হয়। বিপণনকারীর কাজ হচ্ছে ভোক্তাদের সন্তুষ্ট করা, যাতে তারা পুনরায় বিনিময় প্রক্রিয়ায় অংশ নেয়। পুনঃ ব্যবসায়ের প্রত্যাশা, এখানে পুনঃ ব্যবসা মানে পুনরায় ব্যবসা করা। এই পুনরায় ব্যবসা করার প্রত্যাশায় বা আশায় বিপণনকারীরা ক্রেতাদের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করে, তাই বিপণনকে বিনিময় প্রক্রিয়া বলা হয়। বিনিময় হচ্ছে যে ভোক্তারা অর্থের বিনিময়ে বিপণনকারীর কাছ থেকে পণ্য বা সেবা গ্রহণ করবে। ঠিক আছে, এজন্য বলা হচ্ছে যে বিনিময়ের মাধ্যমে ভোক্তা তার প্রয়োজন ও অভাব পূরণের ব্যবস্থা করলে বিপণনের কাজটি সম্পূর্ণ হয়। বিপণনকারীর কাজ হচ্ছে ভোক্তাদের সন্তুষ্ট করা, যাতে তারা পুনরায় বিনিময় প্রক্রিয়ায় অংশ নেয়। অর্থাৎ ভোক্তা যদি সন্তুষ্ট হয়, তাহলে যখনই তার প্রয়োজন কিংবা অভাব দেখা দিবে তখনই সে আবার ওই পণ্যটি ক্রয় করবে। এ কারণে পুনরায় ব্যবসার আশায় বিপণনকারীরা ক্রেতাদের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করে, আর এই কারণে বিপণনকে বলা হচ্ছে বিনিময় প্রক্রিয়া। 6 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ভোক্তামুখী প্রক্রিয়া। ভোক্তাকে ঘিরে সামগ্রিক বিপণনের কাজ সম্পন্ন হয়। ভোক্তারাই রাজা, এরূপ দর্শনের ভিত্তিতে ভোক্তাদের প্রয়োজন পূরণের ব্যবস্থা করা হয়, তাই বিপণনকে ভোক্তামুখী প্রক্রিয়া বলা হয়। খেয়াল করো, ইনভার্টেড কমার মধ্যে লেখা আছে যে ভোক্তারাই রাজা। এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হচ্ছে যে ভোক্তা কাকে বলে, এটা তোমরা জানো কিনা যে ভোক্তা কে বা ভোক্তা কাকে বলে? বলতে পারবে কেউ? আচ্ছা, আমি বলছি, যারা ভোগের উদ্দেশ্যে পণ্য ক্রয় করে তাদেরকেই বলা হয় ভোক্তা। অর্থাৎ তারা পণ্য আবার বিক্রির উদ্দেশ্যে ক্রয় করে না, পণ্যটি ক্রয়ের উদ্দেশ্যই হচ্ছে সেই পণ্যটি কিনে সে নিজেই ভোগ করবে, এদেরকে বলা হচ্ছে ভোক্তা। ভোক্তারা পণ্য ভোগ করে তার উপযোগ নিঃশেষ করে, অর্থাৎ সেই পণ্যের যে উপকারিতা সেটা সে নিজেই ভোগ করে সেই উপকারিতাটা নিঃশেষ করে। আর বিপণনের যাবতীয় কার্যক্রম এরূপ ভোক্তাদের কেন্দ্র করে আবর্তিত হয়। এই কারণে বলা হয় ভোক্তাই রাজা। আর যেহেতু ভোক্তাকে ঘিরেই বিপণন কার্যক্রম সংঘটিত হয়, এই কারণে বিপণনকে ভোক্তামুখী প্রক্রিয়া বলা হয়। 7 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে গতিশীল প্রক্রিয়া। সময়ের সাথে সাথে ভোক্তাদের জীবনযাত্রার মান, রুচি, পছন্দ, ক্রয় ক্ষমতা, ক্রয় আচরণ ইত্যাদি পরিবর্তিত হয়। এরূপ পরিবর্তনের সাথে তাল মিলিয়ে ভোক্তাদের সন্তুষ্ট করার কার্যক্রম বিপণনকারীকে গ্রহণ করতে হয়। এই কারণে বিপণনকে গতিশীল প্রক্রিয়া বলা হয়। সময়ের সাথে সাথে ভোক্তাদের জীবনযাত্রার মান, রুচি, পছন্দ, ক্রয় ক্ষমতা, ক্রয় আচরণ ইত্যাদি পরিবর্তিত হয়। আর এই পরিবর্তনের সাথে তাল মিলিয়ে ভোক্তাদের সন্তুষ্ট করার জন্য বিপণনকারীকে নতুন নতুন কার্যক্রম গ্রহণ করতে হয়। এই কারণে বিপণনকে গতিশীল প্রক্রিয়া বলা হয়।
8 নম্বর বৈশিষ্ট্যটি হচ্ছে অনুসন্ধানমূলক প্রক্রিয়া। নতুন বাজার সৃষ্টি, নতুন ক্রেতা খুঁজে বের করা, পণ্যের বৈশিষ্ট্য উন্নয়নের মাধ্যমে ক্রেতাদের ধরে রাখা এবং পুনঃক্রয় অর্থাৎ পুনরায় ক্রয়ে উদ্বুদ্ধ করার জন্য, এখানে উদ্বুদ্ধ মানে হচ্ছে উৎসাহিত, পুনরায় ক্রয়ে উৎসাহিত করার জন্য বিপণনকারীকে অনুসন্ধানমূলক বিভিন্ন কাজ সম্পাদন করতে হয়। এই ধরনের কাজ বিপণনকারীকে নিরবচ্ছিন্নভাবে চালিয়ে যেতে হয়, অর্থাৎ অবিরামভাবে চালিয়ে যেতে হয়, যা বিপণনের অন্যতম বৈশিষ্ট্য। এই পয়েন্টটা কি বুঝতে পেরেছো সবাই? তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? কেউ একজন আনমিউট করে রেসপন্স করো। জি ম্যাম, শুনতে পাচ্ছি। এই অনুসন্ধানমূলক প্রক্রিয়া, এই পয়েন্টটা বুঝতে পেরেছো? নো ম্যাম, আরেকবার বুঝিয়ে দিলে ভালো। নতুন বাজার সৃষ্টি অর্থাৎ পণ্যের নতুন নতুন বাজার সৃষ্টি করা, নতুন ক্রেতা খুঁজে বের করা, পণ্যের বৈশিষ্ট্য উন্নয়নের মাধ্যমে ক্রেতাদের ধরে রাখা, অর্থাৎ পণ্যকে আরো আকর্ষণীয় করা, আরো গুণগত মান উন্নত করা, এভাবে ক্রেতাদের ধরে রাখা এবং ক্রেতাদেরকে পুনরায় পণ্য ক্রয়ে উৎসাহিত করার জন্য বিপণনকারীকে অনুসন্ধানমূলক বিভিন্ন কাজ সম্পাদন করতে হয়। আর এই ধরনের কাজ বিপণনকারীকে অবিরামভাবে বা অবিরত চালিয়ে যেতে হয়। এই যে নতুন নতুন বাজার সৃষ্টি করা, নতুন ক্রেতা খুঁজে বের করা, পণ্যের বৈশিষ্ট্য উন্নয়নের মাধ্যমে ক্রেতাদের ধরে রাখা, এই কাজগুলো তাকে অবিরামভাবে চালিয়ে যেতে হয়, যা বিপণনের অন্যতম বৈশিষ্ট্য। এর পরের বৈশিষ্ট্য হচ্ছে সমন্বিত প্রক্রিয়া। ক্রেতাদের সন্তুষ্ট করা বিপণনের অন্যতম লক্ষ্য। তাই পণ্য উৎপাদন এবং ক্রেতাদের নিকট তা সুষ্ঠুভাবে পৌঁছানোর জন্য প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ এবং বিপণন কাজগুলোর মধ্যে সমন্বয় করা প্রয়োজন। এজন্য বিপণনকে একটি সমন্বিত প্রক্রিয়া হিসেবে গণ্য করা হয়। পণ্য উৎপাদন এবং ক্রেতাদের কাছে তা পৌঁছানোর জন্য প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ, একটি প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের বিভাগ থাকে, উৎপাদন বিভাগ, ক্রয় বিভাগ, বিক্রয় বিভাগ, বিজ্ঞাপন বিভাগ, ঠিক আছে? এই প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ এবং বিপণন কাজগুলোর মধ্যে, বিপণনের কাজগুলো হচ্ছে ক্রয়, বিক্রয়, পরিবহন, গুদামজাতকরণ, পর্যায়িতকরণ, শ্রেণীবদ্ধকরণ, এই কাজগুলোর সাথে প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের কাজগুলোর সমন্বয় করা প্রয়োজন। এই জন্য বিপণনকে একটি সমন্বিত প্রক্রিয়া হিসেবে গণ্য করা হয়। এর পরের বৈশিষ্ট্যটি হচ্ছে মধ্যস্থ ব্যবসায়ীদের অবস্থান। মধ্যস্থ ব্যবসায়ী কারা? পাইকার, খুচরা ব্যবসায়ী, ডিলার, এদেরকে বলা হয় মধ্যস্থ ব্যবসায়ী। বিপণন ব্যবস্থায় পাইকারি, খুচরা ব্যবসায়ী, প্রতিনিধি, পরিবেশক ইত্যাদি বিভিন্ন ধরনের মধ্যস্থ ব্যবসায়ী বিদ্যমান। ভোক্তাদের কাছে সুষ্ঠুভাবে পণ্য পৌঁছানোর ক্ষেত্রে এদের ভূমিকা ব্যাপক। বিস্তৃত বাজার ব্যবস্থায় এদেরকে বাদ দিয়ে বিপণন কার্যক্রম পরিচালনা করা সম্ভব নয়। বিস্তৃত বাজার ব্যবস্থায় মানে হচ্ছে যে যখন তোমার পণ্যের বাজার অনেক বিস্তৃত হবে, অর্থাৎ বিভিন্ন জায়গায় তোমার প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য বিক্রি হবে, তখন তুমি এই মধ্যস্থ ব্যবসায়ীদের সাহায্য ছাড়া পণ্য বিপণন করতে পারবে না। এই কারণে বলা হয়েছে যে বিস্তৃত বাজার ব্যবস্থায় এদেরকে, অর্থাৎ মধ্যস্থ ব্যবসায়ী যারা আছে তাদেরকে বাদ দিয়ে বিপণন কার্যক্রম পরিচালনা করা সম্ভব নয়। এর পরের বৈশিষ্ট্যটি হচ্ছে বিপণন প্রয়োগমুখী। বিপণনের আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হলো এটি একটি প্রয়োগমুখী বিষয়। শুধুমাত্র তাত্ত্বিক জ্ঞানের মাধ্যমে বিপণনের সফলতা পাওয়া যায় না। তাত্ত্বিক জ্ঞান কি?
তাত্ত্বিক জ্ঞান হচ্ছে বই পড়ে মানুষ যে জ্ঞান অর্জন করে সেটা হচ্ছে তাত্ত্বিক জ্ঞান। এখানে বলা হয়েছে যে শুধুমাত্র তাত্ত্বিক জ্ঞানের মাধ্যমে বিপণনের সফলতা পাওয়া যায় না, তাত্ত্বিক জ্ঞানকে যথাযথভাবে প্রয়োগ করার মাধ্যমেই বিপণনে সফলতা লাভ সম্ভব। অর্থাৎ বই পড়ে যে জ্ঞান অর্জন করলো সেটা বাস্তবে প্রয়োগ করার মাধ্যমেই বিপণনে সফলতা লাভ করা সম্ভব। তোমাদের পাঠ্য বই অনুযায়ী বিপণনের সর্বশেষ বৈশিষ্ট্যটি হচ্ছে বিপণন মুনাফামুখী। বিপণন মুনাফামুখী কার্যক্রম সামগ্রিক ব্যবসার একটি অন্যতম শাখা হিসেবে যেহেতু বিপণনের কার্যক্রম পরিচালিত হয়, তাই এটি ব্যবসার উদ্দেশ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। অর্থাৎ প্রতিটি ব্যবসার মূল লক্ষ্য থাকে মুনাফা অর্জন। এই উদ্দেশ্যের সাথে মিল রেখেই বিপণন কার্যক্রম পরিচালিত হয়। বিপণনকারীরা ভোক্তাদের সর্বোচ্চ সন্তুষ্টি প্রদান করে মুনাফা অর্জনের লক্ষ্য পূরণ করে থাকে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের বিপণনের বৈশিষ্ট্য। এখন বলো যে এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে কোনো বৈশিষ্ট্য বুঝনি এরকম আছে কিনা, যে ম্যাডাম আমি এই এত নম্বর বৈশিষ্ট্যটি বুঝিনি? শুনতে পাচ্ছ আমাকে সবাই? জি ম্যাম। কোনো সমস্যা আছে থাকলে এখনই বলো, আমি বুঝিয়ে দিব। ম্যাম 11 নম্বর বৈশিষ্ট্যটা বুঝিনি। বিপণন প্রয়োগমুখী, প্রয়োগ করা বুঝো? প্রয়োগ করা বুঝো কিনা বলো? নো ম্যাম, একটু এটা ডিটেইলসে ম্যাম, বুঝিয়ে দিতে experiment। পারো? এক্সপেরিমেন্ট। আর প্রয়োগ হচ্ছে যে আমি যেটা শিখলাম সেটা বাস্তবে পারি কিনা। ঠিক আছে, হ্যাঁ ম্যাম। ধরো তুমি একটা রান্না শিখলা, যে থিওরি পড়ে শিখলা যে এইভাবে এইভাবে রান্না করতে হয়, ঠিক আছে, ওটা যখন তুমি ওই শেখাটাই যখন তুমি বাস্তবে করবা সেটাই হচ্ছে প্রয়োগ। ক্লিয়ার কথা? এখন বলছে বিপণন প্রয়োগমুখী, যে বিপণনের একটি অন্যতম বৈশিষ্ট্য হলো এটি একটি প্রয়োগমুখী বিষয়। শুধুমাত্র তাত্ত্বিক জ্ঞানের মাধ্যমে বিপণনে সফলতা পাওয়া যায় না। তাত্ত্বিক জ্ঞান কি বলেছিলাম বলো বোঝানোর সময়? আনমিউট করে প্রশ্নের উত্তর দাও। তাত্ত্বিক জ্ঞান কি বলেছিলাম আমি? বই পড়ে মানুষ যে জ্ঞান অর্জন করে সেটাকে বলা হচ্ছে তাত্ত্বিক জ্ঞান। বলো তাত্ত্বিক জ্ঞান কি? তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? আনমিউট করে আনসার করো, আমার কথা শুনতে পাচ্ছ? জি মিস। তাত্ত্বিক জ্ঞান কি বলেছি আমি? বই পড়ে যে জ্ঞান অর্জন করে। বই পড়ে যে জ্ঞান অর্জন করে মানুষ সেটাকে বলা হচ্ছে তাত্ত্বিক জ্ঞান। এখন তুমি বই পড়ে শিখলা বিপণন কাকে বলে, বিপণনের কাজ কি, বিপণন কিভাবে কাজ করে শিখলা, ঠিক আছে। তুমি যখন মার্কেটিং এর জব নিলা, যে কোনো প্রতিষ্ঠানে তুমি মার্কেটিং কর্মকর্তা হিসেবে যোগদান করলা, এখন এই যে তুমি ইন্টার অনার্স মাস্টার্সে বিপণন সম্পর্কে বা মার্কেটিং সম্পর্কে যা পড়লা, ওইটা যখন তুমি কাজে ঢুকে বা জবে ঢুকে ওগুলো তুমি প্রয়োগ করা শিখবা, যে বাস্তবে যখন তুমি কাজ করবা তখনই কিন্তু তুমি বিপণন সম্পর্কে যা শিখলা সেটা তুমি প্রয়োগ করতে পারলা। ক্লিয়ার কথা? এজন্য বলছে শুধুমাত্র তাত্ত্বিক জ্ঞানের মাধ্যমে বিপণনে সফলতা পাওয়া যায় না। যে তুমি অফিসে বসে বসে বিপণনের যত মার্কেটিং এর যত বই আছে সব খালি তুমি পড়তেছো, তুমি কাজে সেটা লাগাচ্ছ না, কাজে প্রয়োগ করতেছো না, তাহলে কিন্তু তুমি সফলতা পাবা না।
এই তাত্ত্বিক জ্ঞানকে যথাযথভাবে প্রয়োগ করার মাধ্যমে বিপণনে সফলতা লাভ করা সম্ভব। তুমি যা শিখলা এটা যখন তুমি বাস্তবে সঠিকভাবে কাজে লাগাতে পারবা তখনই তুমি বিপণনে সফল হবা। কথা ক্লিয়ার? বুঝতে পেরেছো? জি মিস, এখন বুঝেছি। আচ্ছা, আর কোনো পয়েন্ট নিয়ে কোনো সমস্যা আছে? আর কোনো বৈশিষ্ট্য নিয়ে কোনো সমস্যা আছে কিনা আমাকে বলো। আচ্ছা, যদি না থাকে তাহলে যে বিপণনের যে বৈশিষ্ট্যগুলো আমরা পড়লাম এর মধ্যে থেকে কিছু প্রশ্ন আমি বলছি, সবাই দেখতে পাচ্ছো? আনমিউট করে আমার প্রশ্নের উত্তর দাও। সবাই দেখতে পাচ্ছো? মিস। ওকে, যারা এখনো বই কিনোনি তারা চট করে প্রশ্নগুলো একটু লিখে ফেলো, আর যারা বই কিনেছো তারা এই প্রশ্নগুলো বইতেই খুঁজে পাবে। একটু এই অধ্যায় শেষে দেখো অনুধাবনমূলক প্রশ্ন উত্তর দেওয়া আছে, ওখানে এই প্রশ্নগুলো পাবে। বিপণনকে কি ব্যবস্থাপকীয় প্রক্রিয়া বলা যায়? এটা আমার বইতে আছে 8 নাম্বার, তোমাদের বইয়ের সাথে হয়তো নাও মিলতে পারে, কাছাকাছি থাকবে, একটু দেখো। পেয়েছো? নো ম্যাম। পাবা, খুঁজে পাবা। দেখো এটা বরিশাল বোর্ড 2019-এ এই প্রশ্নটি এসছে, যাদের বই আছে তারা একটু খুঁজে দেখো। আমার বইতে 8 নাম্বার প্রশ্ন, এখন তোমাদের বইতে 8 নাম্বারে নাও থাকতে পারে, একটু প্রশ্নটা খুঁজে দেখো, পাবা। আর না পেলে চট করে প্রশ্নটা একটু লিখে রাখো, অথবা স্ক্রিনশট দিয়ে রাখো, অথবা একটু ছবি তুলে রাখো, পরে বই খুঁজে বের করে নিবে। ঠিক আছে? হ্যাঁ ম্যাম, পেয়েছি। কত নাম্বার বলো? আমি সবগুলোই পেয়েছি। ম্যাম পেয়েছি। সবগুলো পেয়েছো? হ্যাঁ ইয়েস ম্যাম। ম্যাম। ভেরি গুড। প্রথম প্রশ্নটা হচ্ছে বিপণন কি ব্যবস্থাপকীয় প্রক্রিয়া বলা যায়, ব্যাখ্যা করো। সেকেন্ড কোশ্চেন হচ্ছে বিপণন ভোক্তামুখী প্রক্রিয়া কেন? আর লাস্ট কোশ্চেনটা দিয়েছি বিপণনকে সমন্বিত প্রক্রিয়া বলার কারণ কি। এগুলো অনুধাবনের প্রশ্ন হিসেবে আসে, এবং এই 3টা প্রশ্নই দেখবা যে বিভিন্ন বছরে মানে কোনো না কোনো বোর্ডে এই প্রশ্নগুলো এসছে। ঠিক আছে? তো এই প্রশ্নগুলো বাসায় পড়বে। ঠিক আছে? একটু পরে ক্লাস শেষ হয়ে যাবে, আর 3-4 মিনিট আছে, এখন একজন জয়েন করেছে। আজকের পড়া নিয়ে আর কারো কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারো। কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো আজকের পড়া সংক্রান্ত। আচ্ছা, বিপণন কি ব্যবস্থাপকীয় প্রক্রিয়া বলা যায়? এই প্রশ্নের উত্তরটা আমি পড়ছি, তোমরা সবাই মন দিয়ে শোনো, কোনো লাইন বুঝতে না পারলে আমাকে বলবে। ঠিক আছে? বলছে যে হ্যাঁ, বিপণনকে ব্যবস্থাপকীয় প্রক্রিয়া বলা যায়। ব্যবস্থাপকীয় প্রক্রিয়া বলতে এমন একটি প্রক্রিয়াকে বোঝায় যার মাধ্যমে লক্ষ্য অর্জনের জন্য পরিকল্পনা তৈরি, প্রণয়ন মানে হচ্ছে তৈরি, সংগঠিতকরণ, কর্মী নিয়োগ, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণ করা যায়।
বিপণনের প্রতিটি স্তরেই পরিকল্পনা গ্রহণ, সংগঠিতকরণ, কর্মী নিয়োগ, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় সাধন এবং নিয়ন্ত্রণ সংক্রান্ত কাজ সম্পাদন করতে হয়। বিপণন তার লক্ষ্য অর্জনের জন্য প্রতিটি ক্ষেত্রে ব্যবস্থাপকীয় এই কাজগুলো করে থাকে, তাই বিপণনকে ব্যবস্থাপকীয় প্রক্রিয়া বলা হয়। কোনো কঠিন লাইন আছে যে বুঝতে পারোনি? নো ম্যাম। আচ্ছা, এর পরের প্রশ্নটা ছিল বিপণন ভোক্তামুখী প্রক্রিয়া কেন? এখানে প্রথমে যে বিপণনের সংজ্ঞাটা দেওয়া আছে যে বিপণন হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোম্পানিগুলো ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি করে এবং বিনিময়ে তাদের নিকট থেকে ভ্যালু অর্জনের লক্ষ্যে দৃঢ় ক্রেতা সম্পর্ক গড়ে তোলে। বর্তমান প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থায় ভোক্তাদের কেন্দ্র করে বিপণন কার্যক্রম পরিচালিত হয়। ভোক্তাদের প্রয়োজন, চাহিদা, পছন্দ, রুচি, ক্রয় ক্ষমতা, ক্রয় অভ্যাস ইত্যাদির ভিত্তিতে বিপণন কার্যক্রম সম্পন্ন করতে হয়। অর্থাৎ বিপণনের যাবতীয় কার্যক্রম ভোক্তাকে কেন্দ্র করেই আবর্তিত হয়, তাই বিপণনকে ভোক্তামুখী প্রক্রিয়া বলা হয়। আর লাস্ট কোশ্চেনটা ছিল বিপণনকে সমন্বিত প্রক্রিয়া বলার কারণ কি? এখানে প্রথম প্যারায় বিপণনের সংজ্ঞাটি লিখেছে, তো প্রথম প্যারাটি আমি আর পড়ছি না। সেকেন্ড প্যারাটা দেখো যে বিপণনের মূল লক্ষ্য হলো ভোক্তা সন্তুষ্টিকরণ। ভোক্তা সন্তুষ্টির জন্য বিপণনকারীর একার পক্ষে সব কাজ করা সম্ভব নয়। ভোক্তা সন্তুষ্টির জন্য বিপণনের কাজগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করে প্রতি বিভাগের দায় দায়িত্ব নির্দিষ্ট করতে হয় এবং এই সকল প্রতিটি বিভাগের সমন্বিত চেষ্টাকে, এখানে প্রয়াস মানে হচ্ছে চেষ্টা, চেষ্টার মাধ্যমে কেবলমাত্র বিপণনের উদ্দেশ্য অর্জন সম্ভব হয়। এই কারণে বিপণনকারী কাজ বিভাজনের অর্থাৎ কাজ যে ভাগ করলো সেই কাজ ভাগাভাগির পাশাপাশি উক্ত কাজগুলোর মধ্যে সমন্বয়েরও ব্যবস্থা করে, তাই বিপণনকে একটি সমন্বিত প্রক্রিয়া হিসেবে গণ্য করা হয়। যারা বই কিনোনি তারা এই প্রশ্ন 3টে কি লিখে নিয়েছো? জি ম্যাম। ওকে, তো আজকের পড়া নিয়ে আর কারো কোনো কিছু বলার থাকলে বলতে পারো, আমাদের সময় আর বেশি নেই, 1 মিনিটের মতো আছে। কারো কিছু বলার নেই? গত ক্লাসে পড়া শিখেছিলে? গত ক্লাসে আমি যা পড়িয়েছিলাম শিখেছিলে? জি ম্যাডাম না না ম্যাডাম, কোনটা? বিপণন কাকে বলে বলো তো দেখি একজন? আচ্ছা ঠিক আছে, আর মাত্র কয়েক সেকেন্ড বাকি আছে, এটা শেষ হয়ে যাবে ক্লাস। সবাই ভালো থেকো আর পড়াশোনা শুরু থেকেই শুরু করো। আমি বারবার বলছি, গত ক্লাসেও আমি বলেছি যে পড়া জমিয়ে রাখলে কিন্তু পরে আর পড়ার সময় পাবে না। প্রতিদিনের পড়া প্রতিদিন অল্প অল্প করে শিখে ফেলবে, ঠিক আছে? যেমন আজকে যে 3টা প্রশ্ন দিলাম এই 3টা প্রশ্নের উত্তর সবাই শিখবে, ঠিক আছে? সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।